নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি মহাশ্বেতা মুখোপাধ্যায়। আবারও আপনাদের কাছে নিয়ে এসেছি লীলা মজুমদারের খেরোর খাতা। ৩০ বছর আগে সম্পাদক মশাইরা গল্প চাইলেই আমি জিজ্ঞাসা করতাম কিসের গল্প লিখব। তাঁরা বলতেন হয় প্রেমের, নয় ভূতের, নয় চোরের। কাজেই আমিও বুঝে নিলাম ওই তিনটিই হল ছোট গল্পের প্রধান উপজীব্য। শ্রোতা বন্ধুরা, লীলা মজুমদারের খেরোর খাতার আগে কোনো মুখবন্ধ, গৌরচন্দ্রিকা কিছুই দেওয়ার প্রয়োজন করে না, কারণ এই পডকাস্টে এর আগে ৩টি পর্বে অল্প অল্প করে পড়েছি লীলা মজুমদারের খেরোর খাতা থেকে নানান রসালো রচনা, যাকে বলে খোশ গল্প, মন খুশি করে দেওয়া গল্প। ১৬৮, ১৭০ এবং ৪৬০ পর্বে পাবেন এই গ্রন্থ খেরোর খাতা থেকে কিছু রচনা। এবং লীলা মজুমদারের নিজের কথায় যে গল্পগুলিকে তিনি সবচেয়ে প্রাধান্য দিতেন, প্রেমের গল্প, ভূতের গল্প, চোরের গল্প, আর আমার পছন্দের বাঘের গল্প, এই নিয়ে আজকের পর্ব। তাহলে শ্রোতা বন্ধুরা, সরাসরি চলে যাই গল্প কথার আসরের পাঠে লীলা মজুমদারের খেরোর খাতা থেকে। ভালোবাসা। বড় হয়ে গেলাম, কিন্তু ভালোবাসার মাথা মুন্ডু আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। আমাদের সেকেলে গিন্নিরা শুনেছি স্বামী ছাড়া কিছু জানেন না। এটা যে খুব প্রশংসনীয় কাজ তাতে কোনো সন্দেহ নেই, বিশেষ করে যা মেজাজ এক একটা স্বামীর আর যা চেহারা। এখনকার চেহারা বিয়ের সময় কল্পনা করতে পারলে দেখা যেত কে কাকে কতখানি ভালোবাসে। হ্যাঁ, তবে ওই যা বলছিলাম, বিয়ে দিয়েই যদি ভালোবাসার বিচার করতে হয়, বিশেষত যেসব ক্ষেত্রে নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, তবে বলিহারি বাপু, প্রথম কথা হলো গোড়াতেই যে কি দেখে কে কাকে ভালোবেসে ফেলে তাই বোঝা দেয়। বছর 40 আগে আরজিকর হাসপাতালে আমার গল ব্লাডার অপারেশন হয়েছিল। আমার জন্য রসময়ী বলে একজন দাইকে রাখা হয়েছিল। কাজকর্মে অতিশয় পটু, আর তার চেয়েও বড় কথা, উদয়স্ত নানা রসের কথা বলে আমাকে খুশি রাখত। দেখতে ভালো না, মোটা মেটে, কালো, থ্যাবড়া নাক, পুরু ঠোঁট, কিন্তু সবটার ওপর এমন একটা সস্নেহ অমায়িক ভাব যে আমার তাকে বড্ড ভালো লাগত। ও সধবা কি বিধবা ঠাউর হতো না। পরনে সরু পাড় ধুতি, খালি হাত, গলায় সোনার বিছে হার, কানে সোনার মাকড়ি। সেকালের পক্ষে ভালো রোজগার ছিল, মাসে 100 তো হবেই। বলেছিল ভাইপোর বাড়িতে পয়সা দিয়ে থাকে, বউ খুব যত্ন করে, রাতে পায়ে তেল মালিশ করে দেয়। দেবে নাই বা কেন, পিসি মোলে ওরাই সব পাবে, চটালে শেষটা কি হতে কি হয়ে যাবে কে জানে। একদিন রসময়ীকে জিজ্ঞাসা করলাম, তোমার স্বামী নেই? রসময়ী আকাশ থেকে পড়ল, নেই মানে? আছেই তো, খুব বেশি করেই আছে। আমাকে পছন্দ হয়নি বলে আর একটা বিয়ে করে নারকেলডাঙ্গার ওদিকে খোলার ঘর তুলে রয়েছে। পাশে একটা দোতলা বাড়ি, সেখানে আমার সই গেছিল। অনেক দিন থেকে সেই মেয়ে মানুষটাকে দেখার বড্ড শখ ছিল। কত বড় সুন্দরী সে! কি বলবো দিদি, দেখে আমি হাঁ হয়ে গেনু। এ কি তাজ্জব ব্যাপার! এ লম্বা হটকা শিরিঙে চেহারা, কুচকুচে কালো, উটকপালি, উঁচু দাঁত, মাথার সামনে টাক। বলিহারি পুরুষ মানুষের পছন্দ। ওকে নিয়ে সুখে থাক, আমার কোনো আপত্তি নেই। এই বলে আমার চায়ের পেয়ালা তুলে নিয়ে দুমদুম করে রসময়ী চলে গেল। মাঝে মাঝে মধুপুরে গিয়ে আমার ভাসুরদের বাড়িতে কিছুদিন কাটিয়ে আসতাম। পুজো থেকে দোল পর্যন্ত বড় চমৎকার সময় সেখানে। ওরা ছুটি কাটাতে যেতেন, অন্য সময় বাড়ি খালিই পড়ে থাকতো, মালিরা দেখাশোনা করত। আমার বড় যা কেবলই বলতেন, মালিদের দিয়ে কাজ করিয়ে নিস। ছোটনা, বুধুয়া, পাঁচু এরা লোক ভালো, কিন্তু বেজায় কুঁড়ে। তবে ওদের বউরা ভালো, বিশেষ করে পাঁচুর বউ লক্ষিয়া। বাস্তবিকই তাই। সে যে না বলতেই আমার কত কাজ করে দিয়ে যেত তার ঠিক নেই। আমারও বয়স তখন কম ছিল, গিন্নিপনায় আনাড়ি ছিলাম। লক্ষিয়া আমার সমবয়সী বন্ধুর মতো ছিল। সারি সারি গুদম ঘরে 2-3 বাড়ির মালিরা পরিবার নিয়ে থাকত।
বুধুয়া ছিল সবার বুড়ো, বয়স 60-এর কাছাকাছি, চুল পাকা, শরীরটাও পাকানো দড়ির মতো। একবার আমি গিয়ে পৌঁছতেই বড়দিদি বললেন, আমরা কাল চলে যাচ্ছি, তুই খুব সাবধানে থাকিস, আর ওই বদ মেয়ে মানুষ লক্ষিয়াটাকে ঘরে ঢুকতে দিবি না। আমি আশ্চর্য হয়ে গেলাম, কেন বড়দি? বড় দিদি হাঁড়ি মুখে বললেন, সে তোর শুনে কাজ নেই, বলুন না কি ব্যাপার। বৌদিদি বললেন, কি আবার ব্যাপার? পাঁচুকে ছেড়ে বুধুয়ার সঙ্গে ঘর করছে। শুনে আমি আরেকটু হলে পড়েই যাচ্ছিলাম। বুধুয়ার অন্যান্য গুণের ওপর সে পাঁচুর আপন জ্যাঠামশাই, আর পাঁচু দেখতে কি ভালো। সে যাই হোক, বড় দিদিরা তো চলে গেলেন। একটু পরেই দেখি লক্ষিয়া বাড়ির বাইরে ঘুরঘুর করছে। আমি বেরিয়ে আসতেই বলল, বাসনগুলো মেজে দিয়ে যাই কাকিমা। আমি বললাম, বড় মা তোকে ঘরে ঢুকতে দিতে মানা করে গেছেন। এটা কি করলি লক্ষিয়া? বুড়োর 60 বছর বয়স, চিমড়ে চেহারা, ওই বদরাগী, আর পাঁচু কি সুন্দর, কি ঠান্ডা মেজাজ। তাছাড়া বুড়ো তোর জ্যাঠ শ্বশুর হয় না? লক্ষিয়া বুক ফুলিয়ে ঘাড় উঁচু করে সোজা আমার মুখের দিকে চেয়ে বলল, তা কি করব, উনার সঙ্গে ভালোবাসা হয়ে গেল যে। যেন এ বিষয়ে আর কোনো কথাই হতে পারে না। তারপর দাপিয়ে চলে গেল। আর ওকে দেখিনি। আমাদের এক পাতানো ছোট ঠাকুমা ছিলেন। তার বেলা ঠিক এর উল্টো দেখলাম। ঠাকুমা দেখতে কি ভালো, কিন্তু ঠাকুরদা হাজার গুণী হলেও বেঁটে মোটা, বেজায় পেটুক, নিজের বিষয়ে বড় বড় কথা বলতেন, খিটখিটে খুঁতখুঁতে। কিন্তু সবাই বলতো ওরা আদর্শ স্বামী স্ত্রী। বিয়ের আগে পরস্পরকে একটিবার দেখেই সেই যে ভালোবেসে ফেলেছিলেন, তারপর 52 বছরেও সেই ভালোবাসায় এতটুকু ছেদ পড়েনি। গুণ দেখেই নাকি ঠাকুমা মুগ্ধ হয়েছিলেন। কন্দর্পকান্তি নিয়ে কি ধুয়ে খেতেন? ওই তো ছোট শরিকদের রাঙা পিসেমশাইটি আছেন, স্বয়ং রবীন্দ্রনাথ নাকি তার রূপ দেখে তাকে নাটকে পাঠ দিতেন। অথচ সারা জীবন রাঙা পিসিকে কি কম জ্বালিয়েছেন? ভালোবাসা আলাদা জিনিস, টাকা কড়ি রূপ এসব তুচ্ছ জিনিসের সঙ্গে তার সম্বন্ধ নেই। একবার ছোট ঠাকুমাকে চেপে ধরা হয়েছিল। পাকা আমটির মতো মানুষটি ফিকফিক করে হেসে বললেন, সে এক ব্যাপার ভাই, চিড়িয়াখানায় দেখা হলো। আমি এন্ট্রান্স পাশ করেছি, উনি নতুন ডেপুটি হয়েছেন। সামনাসামনি বসিয়ে খুকু একটা কবিতা বলো তো আর চলে না? ওই যে বড় পুকুরে কালো হাঁস ভাসে, তারই পাশে আমরা 4 বোন মা মাসির সঙ্গে বসে গল্প করতে লাগলাম, আর ওনারা 5 বন্ধু পাশ দিয়ে হেঁটে গেলেন, নিজেদের মধ্যে যেন কতই অন্যমনস্কভাবে কথা বলতে বলতে। ওরই মধ্যে 4ই চক্ষুর মিলন হলো, সঙ্গে সঙ্গে পছন্দও হয়ে গেল। কপাল ঘেমে গেল, বুক ঢিপঢিপ করতে লাগলো। আমি মার কাছে মত দিয়ে ফেললাম। 1 মাসের মধ্যে বিয়েও হয়ে গেল। সেই তো পরম সুখে আছি। তবে কি জানিস? এই বলে ছোট ঠাকুমা উঠে পড়লেন। আমরা ছাড়বো কেন? না, তোমাকে বলতেই হবে। তবে কি জানিস মানে কি? ছোট ঠাকুমার ফর্সা গাল লাল হয়ে উঠল। সত্যি কথা বলতে কি জানিস, আমি আসলে ওকে চিনতে পারিনি। ওর বন্ধু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সঙ্গে ছিলেন, তাকেই পছন্দ করে ফেলেছিলাম। তাই বা মন্দ কি, 52 বছর কেমন সুখে, খুব একটা শান্তিতে না হলেও কাটিয়ে তো দিলাম। এর বেশি কি আশা করতে পারতাম? ওই যে গোড়ায় বলেছিলাম, ভালোবাসার কথা আর বলবেন না। ভূত। আমাদের পাড়ায় একটা পুরনো বাড়ি আছে। তার বয়স হয়তো 200 বছরের বেশি হবে। সেখানে কেউ থাকতে চায় না। তাই বলে যেন কেউ ভেবে না বসেন যে বাড়িটা খালি পড়ে থাকে, মোটেই তা নয়। তবে রাতে কেউ সামনের বারান্দাটাতে যায় না। সবাই বলে সেখানে নাকি লম্বা কোট পরা এক রোগা সাহেব পায়চারি করে। তার সমস্ত শরীরটা স্পষ্ট দেখা যায়, বাদে পায়ের পাতা দুটো। পায়ের কবজি দুটো মেঝের উপর বসানো থাকে, তাই দিয়েই সে পায়চারি করে। বিকট দেখায়, কিন্তু সে কাউকে কিছু বলে না। তবু কিছুদিন ওই রকম দেখার পর ভাড়াটেরা বাড়ি ছেড়ে চলে যায়, আবার নতুন ভাড়াটে আসে। আমাদের পাড়ার এক ফিরিঙ্গি বন্ধুর কাছে শুনেছিলাম যে ওর ঠাকুরদা অনেক দিন ওই বাড়ির ভাড়াটে ছিলেন। ঠাকুরদার ছোটবেলাতেও রোগা সাহেব ওই বারান্দায় পায়চারি করত, কিন্তু তখন তার জুতো টুতো সব দেখা যেত।
তারপর দেখা গেল বেশি বৃষ্টি হলে রাস্তায় জল দাঁড়ায়। সেই জল ক্রমে বারান্দার ওপরে উঠতে আরম্ভ করল। অগত্যা এক প্রস্থ ইঁট বসিয়ে বারান্দাটাকে উঁচু করা হলো। রোগা সাহেব বোধহয় অতটা টের পায়নি, তাই অভ্যেস মতো পুরনো মেঝেটার ওপরেই হাঁটে, কাজেই জুতো দেখা যায় না। কলকাতার পথে ঘাটে, ট্রামে, বাসে যে এত অসম্ভব বেশি লোক, তাদের সকলেই সত্যিকার মানুষ কিনা এ বিষয়ে আমার সন্দেহ আছে। ট্রামে, বাসে যেখানে ধরে ঝুলবার মতোও 1 ইঞ্চি জায়গা নেই, সেখানেও কি করে অনেকে লটকে থাকতে পারে এ আমার বোঝার বাইরে। শুনেছি একবার নাকি এক পণ্ডিত মশাই অনেক কষ্টে ছাতার বাঁটটি বাসের জানলার শিকে আটকিয়ে কোনো রকমে ঝুলে আছেন। এমন সময় টের পেলেন কে যেন তার মেরজাইয়ের পকেট হাতড়াচ্ছে। ফিরে দেখেন কালো কুচকুচে রোগা টিংটিঙে এক ছোকরা কিছু না ধরে শূন্যে ঝুলে আছে। পণ্ডিত মশাই এমনি আঁতকে উঠলেন যে ছাতার বাঁট থেকে হাত ফসকে আরেকটু হলেই বিতিকিচ্ছিরি এক কাণ্ড করে বসতেন। কিন্তু শূন্যে ঝোলা ছোকরা খপ করে তার হাত ধরে আবার ছাতার বাঁটে লটকে দিল। পণ্ডিত মশাই বললেন, মন তোমার এত ভালো, তবু লোকের পকেট হাতড়াও কেন? ছেলেটা ফিক করে হেসে বলল, কি করব, অভ্যেস। এই বলে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আর এক ভদ্রলোক ঝমঝম বৃষ্টি মাথায় নিয়ে সন্ধেবেলায় বড় বাজারের এক গলি দিয়ে চলেছেন। হঠাৎ খেয়াল হলো তার সামনে একটা লোক এক পাল ছাগল ভেড়া নিয়ে যাচ্ছে। সবাই ভিজে চুপ্পুর। এমন সময় একটা পোড়ো বাড়ি দেখা গেল। ভদ্রলোক শুনেছিলেন যে এই রকম বাড়ি বর্ষাকালে লোকের ঘাড়ে ভেঙে পড়ে, তাই একটু ঘাবড়াচ্ছিলেন। তারপর যখন দেখলেন সেই লোকটা ছাগল ভেড়া শুদ্ধ দিব্যি সুন্দর পোড়ো বাড়ির দাওয়ায় উঠে পড়ল, উনিও সঙ্গে সঙ্গে উঠলেন। উঠে গা থেকে জল ঝেড়ে একটা বিড়ি ধরালেন। তাই দেখে লোকটির চোখ চকচক করে ওঠাতে তাকেও একটা বিড়ি দিলেন। দুজনে একটুক্ষণ আরামে বিড়ি টানবার পর ভদ্রলোক বললেন, এ জায়গাটা নাকি ভালো নয়। লোকটি বলল, ভালো তো নয়ই, এ পাড়ার কেউ এখানে পা দেয় না, বৃষ্টির জলে ভেসে গেলেও না, ভারী বদনাম এ বাড়ির। ভদ্রলোক বললেন, আমি ভূতরুতে বিশ্বাস করি না। লোকটির বিড়ি খাওয়া হয়ে গেছিল, মাথাটুকু ফেলে দিয়ে বলল, তা আপনি না করতে পারেন, কিন্তু আমি করি। এই বলে ছাগল ভেড়ার পাল শুদ্ধ অদৃশ্য হয়ে গেল। ভদ্রলোকও জল ঝড়ে বেরিয়ে পড়ে ছুটতে লাগলেন। ভবানীপুরে একটা পুরনো বাড়ি ছিল, ভাগে ভাগে ভাড়া দেওয়া। বাড়ির গিন্নির ছেলেপুলে ছিল না। স্বামীর সঙ্গে অষ্টপ্রহর খিটিমিটি লেগেই থাকত। ঝগড়া হলেই স্বামী দুমদাম করে ঘর থেকে বেরিয়ে যেতেন, আর সে রাতে ফিরতেন না। ভয়ে ভাবনায় গিন্নির প্রাণ যায় আর কি। তখন তিনি 3 তলার রান্নাঘরের পাশে এক টুকরো খোলা ছাদে গিয়ে কান্নাকাটি করতেন, দেবতাকে ডাকতেন। হঠাৎ দেখতেন পাশের ভাড়াটেদের ছোট্ট ছাদে 3-4টে ছোট ছোট ছেলে মেয়ে দুপুর রাতে মহা হুল্লোড় লাগিয়েছে, সঙ্গে আবার কতগুলো কুকুর বেড়াল। দেখে দেখে তার মন ভালো হয়ে যেত। ছেলেমেয়েগুলো টপাটপ মধ্যিখানের পাঁচিল টপকে এদিকে এসে তার কোলে পিঠে চাপত, আর হিন্দিতে ইংরেজিতে মিশিয়ে কি যে না বলতো তার ঠিক নেই। কোথায় নাকি চমৎকার ফল বাগান আছে, ঝর্ণা আছে, আন্টিকে সেখানে নিয়ে যাবে, ছি আর কেঁদো না ডিয়ারি। তারপর ওর স্বামী বদলি হয়ে গেলেন, ওরাও ও বাড়ি ছেড়ে পশ্চিমে চলে গেলেন। তারপর প্রায় 20-22 বছর কেটে গেল। ততদিনে স্বামীর মাথা ঠান্ডা হয়ে গেছে, গিন্নিও অনেক বেশি সুখী, একটি অনাথ মেয়েকে মানুষ করে বিয়ে দিয়েছেন। কলকাতায় এসে হঠাৎ মনে হলো সেই বাড়িটা একবার দেখে আসি। গিয়ে দেখেন ঘরদোর আরও জীর্ণ, রং ওঠা, মনে হয় এই 22 বছরে কোথাও এক পোঁচ পালিশ পড়েনি। গেলেন ওদের সেই 3 তলার পুরনো ফ্ল্যাটে। এখন সেখানে এক বুড়ি থাকেন। তিনি বললেন তার স্বামী বছর 10 গত হয়েছেন, ছেলে বউ বোম্বাইতে চলে গেছে, বড়ই একা পড়েছেন। তবে পাশের বাড়ির এক গাদা ছেলে মেয়ে কুকুর বেড়াল রাতে ভারী মজা করে। এবার গিন্নি আর কৌতূহল রাখতে না পেরে একটা টুল টেনে নিয়ে পাশের ছোট ছাদটিতে গিয়ে নামলেন। তারপর উল্টো দিকের পাঁচিলের ওপর দিয়ে ঝুঁকে দেখবার চেষ্টা করলেন ছেলেমেয়েগুলো কোত্থেকে আসে। দেখলেন পাঁচিলের ওপাশে খাড়া দেয়াল নেমে গেছে, ওদিকে কোনো ঘরের চিহ্ন নেই, জায়গাও নেই, পাশ দিয়ে একটা গলি চলে গেছে। চোর।
30 বছর আগে সম্পাদক মশাইরা গল্প চাইলেই আমি জিজ্ঞাসা করতাম কিসের গল্প লিখব। তারা বলতেন হয় প্রেমের, নয় ভূতের, নয় চোরের। কাজেই আমিও বুঝে নিলাম ওই 3টিই হলো ছোট গল্পের প্রধান উপজীব্য। তারপর অনেক বছরের অভিজ্ঞতা থেকে বুঝেছি ওই 3টির মধ্যে আবার শেষেরটিই হলো প্রধান, প্রথমটি নয়। এখন দেখছি চারদিকে ছড়িয়ে আছে চোরের গল্পের সামগ্রী, জ্যান্ত জ্যান্ত চোরের গল্প, বানাতেও হয় না। কয়েক বছর আগে শান্তিনিকেতনেই বেজায় চোরের উপদ্রব শুরু হয়েছিল। কেউ তার কোনো কিনারা করতে পারে না, একটা দুষ্কৃতকারীও ধরা পড়ে না। মাঝে মাঝে রাতে দলবল নিয়ে এসে জানলা টানলার শিক ভেঙে ঢুকে বেবাক সামগ্রী পাচার করে দেয়। বাড়ির লোকে এমনি ঘুমোয় যে কিচ্ছু টের পায় না। কখনো কখনো গানের আসর, যাত্রা কিংবা নাটক টাটক হলে অনেকে বাড়ি বন্ধ করে সদর দরজা তালা দিয়ে নিশ্চিন্ত মনে নাটক দেখে বাড়ি ফিরে দেখে সব চাঁচা পোছা, কেউ ধরা পড়ে না। এই সময় এক ছোকরা অধ্যাপক বিলেত থেকে সদ্য এসে কাজে যোগ দিলেন। সঙ্গে আনলেন খাসা ট্রানজিস্টার, রেকর্ড প্লেয়ার ইত্যাদির সঙ্গে চমৎকার এক হাত ঘড়ি। ব্যাচেলার মানুষ, সংসারের ঝামেলা নেই, খালি বাড়ি ফেলে নাটক দেখে ফিরে এসে দেখে তালা যেমনকে তেমন ঝুলছে, কিন্তু ট্রানজিস্টার নেই, রেকর্ড প্লেয়ার নেই, আর সবচাইতে খারাপ হলো যে হাত ঘড়িটাও সেদিন ভদ্রলোক হাতে পড়েননি, পাছে ভিড়ের মধ্যে হারায়, সেটিও নেই। ছোকরা অধ্যাপক সহজে ছাড়বার পাত্র ছিলেন না। সে থানায় টানায় গিয়ে মহা শোরগোল তুলল। ফলে চোরাই মালের একটা তালিকা তৈরি করে থানায় থানায় দেওয়া হলো। সবাই তাই নিয়ে হাসাহাসি করতে লাগলো। কিছুদিন কেটে গেল, সবাই বলল হ্যাঁ, ওই করে চোর ধরা পড়লেই হয়েছে। এমন সময় ইলেম বাজারের কাছাকাছি একটা পানের দোকানে থানার একজন ছোকরা সাব ইন্সপেক্টর পান কিনতে গেছে। হঠাৎ মনে হলো পানওয়ালার হাতে বাঁধা হাতঘড়িটাকে যেন চেনা চেনা লাগছে। পান কেনা হলে উঠি পড়ি করে ছোকরা থানায় ফিরে গিয়ে তালিকাটা আরেকবার পড়ে দেখল, হ্যাঁ এই তো সেই। তখন পুলিশ পেয়াদা নিয়ে পানওয়ালাকে ধরে জেরা করে জানা গেল যে ওদিককার কোনো গ্রামের একজন চেনা লোক ওই ঘড়িটি বন্ধক দিয়ে 100 টাকা ধার নিয়েছে। সে চেনা লোকটির ঠিকানা জোগাড় করা হলো। সেখানে পৌঁছে দেখা গেল মস্ত এক চালাঘর, চালাঘরের চার্জে একজন আধা বয়সী মহিলা। তখন বেশ রাত। মহিলা বললেন, আমার 6 ভাই এ বাড়ির মালিক, তারা নাইট ডিউটি করে বোলপুরের ওদিকে, এখন আমি ঘরটার খুলতে পারবো না। পেয়াদারা তখনই বিদায় নিয়ে একটা আমবাগানে গা ঢাকা দিয়ে রইল। ভোরে নাইট ডিউটি সেরে দ্রব্যাদি নিয়ে 6 ভাই ফিরলেই তাদের গ্রেপ্তার করা হলো। সমস্ত চোরাই মালও উদ্ধার হলো। শোনা গেল এটা ব্রাঞ্চ অফিস, হেডকোয়ার্টার কলকাতায়। আর একবার বিকেলের গাড়িতে আমাদের প্রতিবেশী অমরবাবু তাঁর স্ত্রী আর শ্যালীকে নিয়ে কলকাতা যাচ্ছে। ট্রেন 2 ঘন্টা লেট, পথেই রাত হবে। শীতের বেলা এখনই অন্ধকার হয়ে আসছে। ওরা গাড়ির দরজা জানলায় ছিটকিনি এঁটে নিশ্চিন্ত হয়ে বসলেন। সেকালের 2nd ক্লাস গাড়ি, ওরা ছাড়া 3 জন যাত্রী। তাদের মধ্যে এক বেচারা বউ ঘোমটা টেনে একধারে জড়সড় হয়ে বসেছিল, আর 2 জনের মধ্যে একজনকে বেশ পয়সাওয়ালা ভারিক্কে ধরনের মনে হলো। সঙ্গে লটবহর নতুন সুটকেস, বাজারের থলি, তাতে তাজা পালং, মূলো। তৃতীয় ব্যক্তি বোধ হলো ওঁরই মোসাহেব। সারাক্ষণ হ্যাঁ কর্তা, যা বলেছেন কর্তা করছিল। ওদের কথায় মনে হলো কর্তার মেয়ের বিয়ের জন্য কলকাতা যাওয়া হচ্ছে, পরিবারবর্গ আগেই চলে গেছে। কর্ড লাইন দিয়ে ঢিকিয়ে ঢিকিয়ে গাড়ি চলেছে, আলো নিবু নিবু। হঠাৎ অন্ধকারে থেমে গেল। সময়কাল খারাপ, সবাই তটস্থ। বউটি একেবারে সিঁটিয়ে গেছে, চারদিক থমথম করছে। তার মধ্যে হঠাৎ বউটি উঠে দরজার ছিটকিনি খুলে অন্ধকারে নেমে গেল। সবাই ব্যস্ত হয়ে হা হা হা, ও কি করছেন, ও কি করছেন বলতে না বলতে অন্ধকারে সে মিলিয়ে গেল। আর 4 জন সশস্ত্র যুবক কামরায় ঢুকে বলল, যার যা আছে ভালোই ভালো দিয়ে দিন, গোলমাল না করলে আমরাও কিছু বলবো না। বলা বাহুল্য, যার যা ছিল, চুড়ি, হার, আংটি, বোতাম, হাতঘড়ি, মানিব্যাগ সব পাচার হয়ে গেল। তারপর ওপর দিকে তাকিয়ে ভারিক্কে ভদ্রলোকের নতুন সুটকেসটিও তুলে নিয়ে তারাও অন্ধকারে মিলিয়ে গেল। আরও কিছুক্ষণ পরে হট্টগোল শোনা গেল।
ড্রাইভার, গার্ড, অন্যান্য যাত্রীরা নেমে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। আরও পরে গাড়ি আবার ছাড়লো। বড় স্টেশনে নাকি রেলের পুলিশের কাছে ডায়েরি হবে, হারানো সম্পত্তির ফর্দ দিতে হবে। গাড়ি চলতে শুরু করতেই মোসাহেব বললেন, আমাদের তো অল্পের ওপর দিয়ে গেল, বড় ক্ষতি হলো আপনার। সবাই বলল, কেন কেন, কিসের বড় ক্ষতি? মোসাহেব বললেন, ওই যে সুটকেসটি নিল, ওতে কর্তার মেয়ের বিয়ে 10,000 টাকার গয়না ছিল। ও কি স্যার, মাথা নাড়ছেন কেন? কর্তা বললেন, ছিল না। ছিল না? তবে গয়নাগুলো গেল কোথায়? বুড়ো আঙুল দিয়ে বাজার থলি দেখিয়ে কর্তা বললেন, মূলোর মূলে। তার বুদ্ধি দেখে সবাই হাঁ। সুখের বিষয়, 3 দিন বাদে দলটি ধরা পড়ল, জিনিসপত্রও উদ্ধার হলো। বউটি যাকে, এইসব কাঁচামাল দিয়েই চোরের গল্প তৈরি হয়, বানাতে হয় না। বাঘের গল্প বলেছি তো, 4 রকম গল্প খুব উতরোয়, বাঘের, প্রেমের, চোরের আর ভূতের। তার মধ্যে বাঘের কথাই ধরা যাক। ছোটবেলা থেকে বাবার কাছে অজস্র বাঘের গল্প শুনে এসেছি। আমাদের দেশের বাড়ি ছিল ময়মনসিংহের কিশোরগঞ্জ সাব ডিভিশনের মসুয়া গ্রামে। চারদিকের জল জংলায় বড় বড় ডোরাকাটা বাঘ কিলবিল করত। তারা দিনের বেলাও গ্রামে এসে দাপিয়ে বেড়াতে পেছপাও হতো না। বেঘো কাশি শোনা মাত্র চারদিকে বাঘ আইসে রব উঠত। যে যেখানে ছিল দুমদাম দরজা জানলা বন্ধ করে ভিতরে বসে থাকত, যতক্ষণ না গাং পার হয়ে বাঘের বনে ফেরার খবর পাওয়া যেত ততক্ষণ কেউ বেরোতো না। শুনেছি বাবার ঠাকুমার সময়ও এই রকম অবস্থা ছিল। বাবার ছোটবেলাটা দেশে কেটেছিল, তবে ততদিনে বাঘের উপদ্রব অনেক কমেছিল, কিন্তু একেবারে বন্ধ হয়নি। আমার বড় জ্যাঠা মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ সারদা রঞ্জন রায় পড়াশোনার সঙ্গে সঙ্গে শরীর মজবুত করাতে বিশ্বাস করতেন। ছুটি ছাটাতে দেশে গিয়ে গাঁ শুদ্ধ ছেলেদের নিয়ে খেলাধুলো, মাছ ধরা, সাঁতার কাটা, শিকার করায় মেতে যেতেন। কি শিকার? না, বুনো শুয়োর আর শেয়াল। এরা গৃহস্থদের তরমুজ ক্ষেতের বড়ই ক্ষতি করত। ঠিক হলো ফাঁদ তৈরি করে শেয়াল ধরা হবে। মহা উৎসাহে জাল দিয়ে, কাঠ দিয়ে ফাঁদ তৈরি হলো। তারপর প্রায় রোজই ফাঁদে শেয়াল পড়তে লাগলো। সকলের উৎসাহ আরও বেড়ে গেল। একদিন ছোট জ্যাঠা আর বাবা দুজনে সবার আগে উঠে বড়দের কাউকে কিছু না বলেই ফাঁদ দেখতে ছুটলেন। কেউ কোথাও নেই, চারদিক থমথম করছে, পাখি টাকিও ডাকছে না। আর ফাঁদের মধ্যে সমস্ত জায়গাটা জুড়ে গোঁফ ফুলিয়ে একটা হলদে কালো ডোরাকাটা বাঘ বসে রাগে ফোঁস করছে। শুনেছি ঠাকুমার বকাবকির ফলে ফাঁদ ভেঙে ফেলা হলো। বাঘের সঙ্গে বাবার মোকাবিলা হয় এর অনেক পরে, যখন ভারতীয় জরিপ বিভাগের কাজে উত্তর পূর্ব ভারতে শ্যাম দেশে, বর্মায়, বনে জঙ্গলে তাকে দলবল নিয়ে যেতে হতো। যত না চোখে দেখতেন তার চেয়েও অনেক বেশি আশ্চর্য সব গল্প শুনতেন। একবার বর্মার বেঘো জঙ্গলে মাপজোকের জন্য বিশেষ অভিজ্ঞ আর জবরদস্ত লোক নেওয়া হচ্ছিল। একজন লম্বা চড়া আধা বয়সী পূর্ববঙ্গের লোক এসে দরখাস্ত দিল। এই ধরনের লোকই দরকার ছিল, শক্তপোক্ত শরীর, মনে হলো কষ্ট সইতে পারবে আর সাহস আছে। লোকটাকে বাবার পছন্দ হলো। দোষের মধ্যে বাঁ হাতটা কাঁধ থেকে কাটা, অথচ বর্মার দুর্গম সব জায়গায় অনেক দিন কাটিয়ে এসেছে। ওদিককার ভাষাও কিছু কিছু জানে। একটা ভাষা তো আর নয়, জায়গায় জায়গায় স্থানীয় ভাষা। জরিপের কাজও খানিকটা রপ্ত ছিল। একটা হাত 20টা হাতের মতো দক্ষ। শেষ পর্যন্ত তাকেই নেওয়া হয়েছিল এবং অনেক বছর সে ওস্তাদের মতো জরিপের কাজ করেছিল। নাম তার রাঘব। সেই লোকটার মুখে বাবা এক অদ্ভুত অভিজ্ঞতার কাহিনী শুনেছিলেন। সেকালে অনেক সাহসী বাঙালি ব্যবসাদার কাঠ কাটার জন্য বর্মার বনের অনেকখানি করে জায়গা ইজারা নিত। ভারতে বর্মার সব জায়গায় ব্রিটিশ রাজত্ব, তাই এতে কোনো অসুবিধা ছিল না। বর্মার বন নানা রকম দামি গাছে ভর্তি ছিল। শাল, সেগুন, মেহগিনি। আসবাব তৈরির জন্য সুদূর বিদেশেও তার চাহিদা ছিল। ভালো টাকা পাওয়া যেত বলে রাঘব আর তার ছোট ভাই জানকী নাম লিখিয়ে বর্মা গেল। বয়স তাদের 20-21, বিয়ে থা করেনি, ভারী বেপরোয়া। বনের মাঝখানে কাঠ গুদামের ক্যাম্প। ও জায়গায় মানুষ খেকো বাঘের বেজায় উপদ্রব।
কাছে সালওয়েন নদী বয়ে যাচ্ছে, ক্যাম্পের চারদিক ঘিরে 25 ফুট গাছের গুঁড়ির দেওয়াল। সেই দেওয়ালে যাওয়া আসার দরজা বসানো। বাঘ নাকি 22 ফুটের বেশি লাফায় না, অন্তত ইজারাদার তাই বুঝিয়েছিল। সারাদিন বাঘেরা ঝোপে ঝাড়ে গা ঢাকা দিয়ে থাকতো, সন্ধে হলে বেরোতো। খালাসিরাও সারাদিন দা, টাঙি, কুড়ুল, বন্দুক নিয়ে হইহল্লা করে গাছ খুঁজত, পরখ করত, মাপত, দাগা দিত, পরে কাটত, কিন্তু সূর্য ডোবার আগেই রোজ ডেরায় ফিরে আসতো। ডেরা মানে ওই 25 ফুট দেওয়াল ঘেরা লম্বা একটা কাঠের বাড়ি, তাতে 2টি মস্ত ঘর, একটাতে 26টা সরু তক্তাপোষ, প্রত্যেকটার তলায় মালিকের ছোট টিনের তোরঙ্গ, অন্যটাতে উনুন আর রান্নার সরঞ্জাম, 26টা পিঁড়ি, তাকের ওপর 26টা পেতলের থালা, বাটি, গেলাস। তখনও ওসব জায়গায় অ্যালুমিনিয়ামের চল হয়নি। ঘোর জঙ্গলে চোরের উপদ্রব ছিল না। তাছাড়া 26 ফুট দেওয়াল ঘেরা ক্যাম্প, বেরোবার ফটকে তালা দেওয়া থাকতো। এমনি স্বাস্থ্যকর হলেও ম্যালেরিয়ার প্রকোপ ছিল। জানকী 2জন লোক সঙ্গে নিয়ে কাছের গঞ্জ থেকে মাসকাবারের সওদা করতে গিয়ে জ্বর গায়ে ফিরল। জানকী তো শয্যা নিল, ম্যালেরিয়ার বড়িও খেল। এদিকে বর্ষা নামার আগে গাছ কাটার কাজ শেষ করে ফেলতে না পারলে বড় ক্ষতি হবে। সকলেই মহাব্যস্ত, রুগী দেখে কে। শেষ পর্যন্ত তাকে ওষুধপত্র দিয়ে মাথার কাছে খাবার জল রেখে সবাই কাজে বেরোলো। খেয়ে দিয়ে বেরোতো, আবার ফিরে এসে পালা করে রান্না চাপাতো। তা ফিরবে তো সেই সন্ধ্যের আগে। জোরো ভাইকে একা ফেলে রেখে যেতে রাঘবের মন খুঁতখুত করলেও উপায় ছিল না। বাতাস চলাচলের জন্য বাড়ির দরজা খোলা রইল, বাইরের ফটকে তালা দেওয়া হলো। বিকেলে ফিরে এসে জানকীর কাছে যেতেই সে বলল, দাদা, এই বড় বাঘ এসে তক্তপোষ আর পিঁড়ি গুনে গেছে। রাতে এসে নিশ্চয় মানুষ নিয়ে যাবে। চলো আমরা সকলে নৌকো করে গঞ্জে পালাই। এ কথা শুনে ক্যাম্পের লোকদের কি হাসি। বেটা প্রলাপ বকছে। বাঘ কি 25 ফুট লাফাতে পারে নাকি পিঁড়ি গুনতে পারে? আমরা এই ক্লান্ত শরীরে দাঁড়বে গঞ্জে যাই আর কি। কিন্তু জানকী ওদের কথা মানল না। তখন তার জ্বর নেই, মাথা ঠান্ডা। সে বলল, আমি তো জানি কি দেখেছি। দাদা, ওরা যখন যাবেই না, চলো আমরা যাই, বিধবা মায়ের ছেলে আমরা। ওর পেড়াপিড়িতে শেষ পর্যন্ত 2 ভাই 2টি কাটারি হাতে বেরিয়ে পড়ল। ক্যাম্পের সকলে হতভম্ব। নদীর ঘাটে পৌঁছে জানকী বলল, আগে ওদের নেবে, তারপর বাঘেরা আমাদের খুঁজতে আসবে। ওরা সাঁতার জানে, এসো, খান 20-25 বল্লম বানাই। বল্লম বানাতেই রাত হয়ে গেল। তার মধ্যে জানকী হঠাৎ বলল, ওই দেখো। রাঘবের মনে হলো কি একটা বড় জিনিস নিয়ে একটা বাঘ বনে ঢুকে পড়ল। রাঘবের মুখে আর কথা নেই। আরও 8-10টা বল্লম আর মশাল তৈরি করতে আরও 5-7 বার ওই রকম মনে হলো। তারপর ভীষণ গর্জন শোনা যেতে লাগলো। জানকী বলল, আর দেরি নয়, ওরা বুঝেছে 2টো লোক কম, শিগগির মশাল বল্লম নিয়ে নৌকোয় ওঠা যাক। মনে মনে রাঘব ভাবছিল, আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে। কিন্তু মাঝ নদীতে পৌঁছবার আগেই কয়েকটা বাঘ জলে নেমে ওদের পিছু নিল। তখন মশাল জেলে বল্লম নিয়ে একজন তাদের ঠেকায় আর একজন প্রাণপণে দাঁড় টানে। এইভাবে অনেক কষ্টে প্রাণ হাতে নিয়ে একসময় তারা বনের এলাকা ছাড়িয়ে এলো। বাঘেরা পেছিয়ে পড়ল। এর মধ্যে একটা বাঘ নৌকোর কাঁদার কাছে এসে থাবা মেরে রাঘবের হাতের অনেকটা মাংস তুলে নিয়েছিল। গঞ্জে পৌঁছে ওষুধপত্র করলেও হাতটা বিষিয়ে গেল, হাত কেটে ফেলতে হলো। ইজারাদার ওদের কথা বিশ্বাস করেনি, কিন্তু বন্দুক টন্দুক নিয়ে যারা দেখতে গেছিল তারা ফিরে এসে বলল, কেউ নেই, খালি থাবার দাগ। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org